এক নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি স্বাভাবিক সংখ্যা। তো এখন স্বাভাবিক সংখ্যা এটা বের করার পূর্বে আমরা যদি ছোট্ট করে একটু দেখি যে সংখ্যাটা এখানে কেমন থাকে, সেটি হচ্ছে এই যে হচ্ছে ডান সাইডে গেল, এটা হলো শূন্য ডান সাইডে, আবার এখানে চলে যাওয়া হচ্ছে বাম সাইডে, এটা হচ্ছে শূন্য, তাই না? তো এখন মাঝখানে এইখানে কি থাকে, এখানে ডান সাইডে গেলে +1, এইখানে থাকে হচ্ছে +2, এইখানে থাকে হচ্ছে +3, এইখানে থাকে হচ্ছে +4, এরকম। ঠিক তেমনি ভাবে বাম সাইডে গেলে -1, -2, -3 এবং আরো হয়। ওকে, তো এখন এখানে আমাদের যত ধনাত্মক সংখ্যা সব শূন্যের ডান সাইডে, যত ঋণাত্মক সংখ্যা সব শূন্যের বাম সাইডে। তো এখানে কয়ের যে অবস্থানটা, কয়ের অবস্থানটা হচ্ছে এইখানে, তাই না? এখানে হচ্ছে -3, এখানে হচ্ছে কয়ের অবস্থান। অপরদিকে এখানে আছে √3, √3 যে মান, সাংখ্যিক মান, সেটা হচ্ছে 1 পয়েন্ট সামথিং। তার মানে এটা একটা ভগ্নাংশ, আর এর অবস্থানটা হচ্ছে ঠিক এই জায়গাটায়, এই জায়গাটায় হচ্ছে √3 এর অবস্থান। ওকে, অপরদিকে এইখানে রয়েছে 5/2, 5/2, এটা হচ্ছে আড়াই হবে, ওটার অবস্থানটা হচ্ছে এই জায়গাটায়। এখানে আছে, এখানে হচ্ছে 5/2, আর 3 তো অ্যাকচুয়ালি এই জায়গাটাই 3 এর অবস্থান। ওকে, তো এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে হলো স্বাভাবিক সংখ্যার মধ্যে নেগেটিভ কোনো নাম্বার নেই, তার মানে এই ক উত্তরটি হবে না। এরপরে এখানে খ কিভাবে হবে না এবং গ কিভাবে হবে না, না হয়ে ঘটা সঠিক উত্তর কেন? আমরা এখানে √3 এটাও ভগ্নাংশ এবং 5/2 এটাও ভগ্নাংশ, কিন্তু শুধুমাত্র 3টা হচ্ছে পূর্ণ সংখ্যা। তো ধনাত্মক যত পূর্ণ সংখ্যা রয়েছে সেগুলাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আমি আবারও বলছি, ধনাত্মক যত পূর্ণ সংখ্যা রয়েছে সেগুলাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এগুলা স্বাভাবিক ধনাত্মক সংখ্যা হতে পারে, কিন্তু এগুলো পূর্ণ সংখ্যা না। তাই ধনাত্মক হতে হবে, সাথে সেটা পূর্ণ সংখ্যা হতে হবে, এই দুইটা শর্ত হলেই সে হয়ে যাবে স্বাভাবিক সংখ্যা। তার মানে 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, 3। 2 নম্বর প্রশ্নটি এসেছে ময়মনসিংহ বোর্ড 2025-এ। নিম্নের কোনটি মূলদ সংখ্যা? নিচের কোনটি মূলদ সংখ্যা? তো এখন এখানে যে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা আছে, এগুলো আমরা যদি হিসাব করে বের করতে যাই তাহলে আমাদের আরো সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমরা যদি একটু বাছাই করি, সে বাছাইটা কি, খুব সহজ যেটাকে ক্যালকুলেশন মনে হয় সেগুলো আমরা করবো। আমরা কঠিন যেই এমসিকিউ গুলো থাকবে সেগুলো সহজের দিকে যাবো। তো দেখো, আমার প্রথমেই এই যে ইসের কি যেন বলে এটাকে, 125 √, আর কিউবিক √125, এই দুইটা নিয়ে আমাদের খেলা করা দরকার। কেন? এইখানে দেখো, এইখানে তুমি দেখতে পাচ্ছ এখানে কিউবিক √9 আছে, তাই না? এই 9টা তো বর্গ সংখ্যা, বাট ও আবার কিউবের, আবার এই ঘনমূলের আর কি। এইখানে আছে 16, 16টা নিজে বর্গ সংখ্যা, বাট ওর ঘনমূল বের করতে বলা হয়েছে, তা এটা একটা কঠিন ব্যাপার। তো আমরা যদি একদমে গতে চলে যাই, তাই গতে দেখো এবং ঘতে দেখো কি হয়। গয়ে এখানে তুমি কি 125কে কি লিখতে পারো? 125, 125কে লেখা যায় 5 × 5 × 5, এটা লেখা যায়, রাইট? এটা লেখা যাচ্ছে। তো এখন এখানে দেখা যাচ্ছে যে 5 × 5 × 5, তো দুইটা, এই যে 5² × 5, তাহলে দেখা যাচ্ছে এই স্কোয়ারের এই স্কোয়ার কেটে গেল, এখানে থাকলো শুধুমাত্র 5 √5। বাট এখানে আবার কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হিসাবটা যে কিউবিক কিউবিক রুট আছে, তাই না? তাহলে কিউবিক রুট থাকলে আহ, আমাদের এই যে 5 × 5 × 5, তাহলে দেখো এখানে হচ্ছে কিউবিক রুট, এখানে আছে কিউবিক রুট 5 কিউব, তাহলে কিউবিক রুট আর কিউব কেটে গেলে থাকছে একমাত্র একবারে ক্লিয়ার 5। তাহলে এটার উত্তরটি হচ্ছে একদম ক্লিয়ার 5, আর এইখানে আছে আর 5 √5। তো এখন দেখো, তোমাকে বলা হয়েছিল প্রশ্নে মূলদ সংখ্যা কোনটি। তো এখন আমরা যদি এখানে একটা মূলদ সংখ্যা পেয়ে যাই, তার মানে বাকি 3টা হচ্ছে অমূলদ সংখ্যা। তো আমরা দেখতে পাচ্ছি এইখানে সঠিক উত্তরটি আমরা পেয়ে গেছি, মূলদ সংখ্যা হচ্ছে 5। এখন এই 5 মূলদ সংখ্যা হয়ে গেছে, তার মানে আমাকে এইগুলার ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। কিন্তু যদি তোমার কাছে মনে হয় যে এগুলো তুমি ক্যালকুলেটর চাপ দিবা, তাহলে ক্যালকুলেটর চাপ দিলে এটা একটা অসীম দশমিক অসীম সংখ্যা আসবে, এটাও দশমিক অসীম আসবে। তো আমরা এভাবে করতে পারি অপশন টেস্ট করার মাধ্যমে। তো সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ, 5। পরের প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি মূলদ সংখ্যা?
ওকে, নিচের কোনটি মূলদ সংখ্যা? এটা আসছে হচ্ছে আহ সিলেট বোর্ড 2025। নিচের কোনটি মূলদ সংখ্যা? তো প্রথমে আমরা যদি অপশনগুলোকে একটু হিসাব করি, এখানে কতে যেটা রয়েছে, কতে আছে হচ্ছে √10 বাই √2। তো এখন একটা জিনিস খেয়াল করো, এই সংখ্যার মধ্যে কিন্তু একটা অংশ আছে যেটা অমূলদ। হ্যাঁ, এই যে দেখো, একটা অংশ আছে যেটা অমূলদ। তাহলে তুমি তো জানো যে √2টা একটা অমূলদ, তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটাই কিন্তু অমূলদ। ওকে, আচ্ছা, পরবর্তীতে এইখানে যদি আমরা দেখি যে এখানে আমরা কি লিখতে পারি, তো এখানকার হিসাবটা করলে আমরা দেখতে পাই √98/√49। তাহলে এখানে দেখো, এখানে কি দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে হলো 7 7 49, রুট করলে 7, বাট উপরে যে অবস্থাটা রয়েছে, হ্যাঁ, এইখানে কিন্তু 9 8, এটা রুট ওভার, এটার কিন্তু রুট ওভারের মধ্যে রয়ে গেছে। এখন এর মধ্যে তুমি যদি বা কি বলে এটাকে 2 দ্বারা করা যায়, দেখি 2 দ্বারা যদি করা যায় তাহলে কত হয়, এই যে √48 × 2/7, আবার যদি এখানে করা যায় তাহলে হচ্ছে 3 × 16 = 48, তাই না? এই যে এখানে করা যাচ্ছে হলো এটা 16, তারপর হচ্ছে 3 × 2/7। তো এইখানে আবার কি করা যায়, এখানে করা যাচ্ছে এটা এটা কেটে গেল, তারপরে আসলে হচ্ছে এখানে 4, এখানে থাকে √3 ডট, এখানে থাকে √2/7। তো দেখো, এইখানে কিন্তু দুইটা অংশ আছে, একটা হচ্ছে √3 আর একটা হচ্ছে √2। এই দুইটা অংশ অম্লদ সংখ্যা। তার মানে এই অপশন খ, এটাও কিন্তু অম্লদ সংখ্যা। অপশন ক অম্লদ, অপশন খ অম্লদ। অপরদিকে অপশন গটাকে যদি আমরা একটু হিসাব করি, এই অপশন গটাকে হিসাব করলে দেখা যাবে যে √10/√144। তো এখন এটা একটা বর্গ সংখ্যা, এটাও একটা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা হইলে তাহলে এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 12, আর তাহলে এখানে আছে হচ্ছে 5, এখানে আছে হলো 6। দেখ, একদম ক্লিয়ার ভগ্নাংশ, তাই না? তাহলে এইটাই হচ্ছে এটার মূলদ সংখ্যা, অপশন গ। আর অপশন ঘটা কেন সঠিক হবে না? অপশন ঘ এর বেলাও আমরা দেখতে পাবো, এখানে যদি আমরা এটাকে রুট করতে হিসাব করি তাহলে হচ্ছে 100 × 2। হ্যাঁ, তাহলে এখানে আবার আমরা পাবো হচ্ছে 10√2/2। তো দেখা যাচ্ছে এইখানেও কিন্তু √2 একটা অমূলদ অংশ রয়ে গেছে, এই কারণে এটা অমূলদ সংখ্যা। কিন্তু আমাদের প্রশ্নে বলা হয়েছিল মূলদ সংখ্যা কোনটি, তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন গ, √10/√144। নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অমূলদ সংখ্যা? নিচের কোনটি অমূলদ সংখ্যা? তো অপশন কটাকে যদি আমরা একটু হিসাব করি, অপশন কতে আমরা দেখতে পাচ্ছি একদম মৌলিক সংখ্যা রয়েছে 7, আর এখানে 21 আছে বেজোড় সংখ্যা। এখানেও কিন্তু আমরা এটাকে কিছুই করতে পারছি না, তার মানে হলো সঠিক উত্তরটি কিন্তু অপশন ক আমরা প্রথমে পেয়ে গেছি, যেখানে অম্লদ একটা অংশ আছে √7, আর হচ্ছে এখানে √21 অম্লদ আছে। এখন আমরা বলি যে হিসাব করব যে অপশন খটা কেন অম্লদ সংখ্যা নয়। তো দেখো, এইখানে আমরা এটাকে কি করতে পারি, এটাকে হচ্ছে √2 আছে, হ্যাঁ, আবার এখানে কি লেখা যায়, এখানে লেখা যায় হচ্ছে এই যে 4 × √2, তাই না? এখন এখানে কি হচ্ছে √2/4 আর এখানে হচ্ছে 2, তাহলে 2 আর 2 কেটে গেল, আর এখান থেকে থাকে হচ্ছে 4 থাকে 2, আর উপরে থাকে শুধুমাত্র 1। এটা কিন্তু একটা আহ, ভগ্নাংশ, রাইট? এই ভগ্নাংশটা, তাহলে এই ভগ্নাংশ তো মূলদ সংখ্যা, এটা আমরা জানি। তাহলে এটার মান হচ্ছে এটা। তাহলে প্রথমে শুধুমাত্র √2 দেখে যে সেটা অম্লদ সংখ্যা হবে, এটা কিন্তু বলা যাবে না। অপরদিকে যদি আমরা অপশন গটাকে একটু ক্যালকুলেশন করি, অপশন গতেও ঠিক এটাই এদিকে এভাবে যাবে, যে এখানে আছে হচ্ছে √3, তাহলে এখানে কি লেখা যায় 3 × 27। হ্যাঁ, তাহলে এখানে আমরা এটা বলতে পারি যে 3 × 3, 3 × 3 = 9, 3 × 27। তাহলে এখানে দাঁড়াচ্ছে হলো এই দুইটার জন্য একটা 3, হ্যাঁ, আর এই √3টা রয়ে গেল। তাহলে এই √3 কেটে গেল, এখানেও থাকছে হচ্ছে 1/3 ভগ্নাংশ। তাহলে এটাও কিন্তু মূলদ সংখ্যা, বাট আমাকে প্রশ্নে বলা হয়েছিল অমূলদ সংখ্যা কোনটা। এরপর অপশন ঘটা কেন হবে না সেটাও একটু হিসাব করি। অপশন ঘ, এখানে বলা হয়েছে √5, আর এখানে আছে এই যে
5 × 5 × 5, তাহলে এখানে আমরা এই √5, একটা √5 কেটে গেল, তাহলে থাকছে হচ্ছে উপরে 1, নিচে দেখো দুইটার √5 আছে, তার মানে হলো একটা ক্লিয়ার 5, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1/5, এটাও একটা প্রকৃত ভগ্নাংশ। তো দেখা যাচ্ছে যে এখানে অপশন খ, এখানে আমরা √2 দেখতে পাচ্ছি, কিন্তু ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে এখানে প্রকৃত ভগ্নাংশ রয়েছে। অপশন গ √3 দেখতে পাচ্ছি, এখানে ক্যালকুলেশন করে প্রকৃত ভগ্নাংশ রয়েছে, এটাও কিন্তু প্রকৃত ভগ্নাংশ রয়েছে। তা সঠিক উত্তরটি হবে হচ্ছে অপশন ক, এটি হলো অমূলদ সংখ্যা। 5 নম্বর প্রশ্নটি হচ্ছে, এটা বহুপদীর সমাপ্তি। মূলদ সংখ্যার ক্ষেত্রে তিনটা মন্তব্য দেওয়া আছে, মূলদ সংখ্যার ক্ষেত্রে তিনটা লাইন দেওয়া আছে। তো প্রথমটি হচ্ছে √49 এটি একটি বিজোড় সংখ্যা। তো দেখি আমরা এটা বিজোড় সংখ্যা হয় কিনা। √49, তাহলে √49 কে আমরা লিখতে পারি 7², তার মানে হলো 7। হ্যাঁ, এটা একটা বেজোড় সংখ্যা। আচ্ছা, এরপরে 2 নম্বর যে অপশন, মন্তব্যটা, 2 নম্বর যে তথ্যটা, সেটা রয়েছে 0.21 একটি অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, তো আমরা এটাও একটু দেখতে চাচ্ছি যে এটা অপ্রকৃত ভগ্নাংশ কিনা। তো এখানে আছে 0.21, তাহলে এটাকে আমরা ভগ্নাংশে প্রকাশ করব। তো দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে দুইটা ঘর আছে, 2 আর 1, দুইটা শূন্য, আর উপরে 21। তো দেখা যাচ্ছে এখানে উপরে রয়েছে 21, নিচে আছে হলো 100। তাহলে এখানে বলা হয়েছে অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ হলে কিন্তু তোমার উপরে লবটা হতে হবে বড়, নিচে হরটা ছোট হতে হবে। কিন্তু প্রকৃত ভগ্নাংশের বেলায় হর বড় হবে আর লবটা ছোট হবে, তার মানে এই তথ্যটি সঠিক নয়, এটা কিন্তু সঠিক নয়। বাট 1 নম্বরটা সঠিক। এরপরে 3 নম্বরে যেটা রয়েছে যে শূন্য একটি পূর্ণ সংখ্যা, হ্যাঁ এটা একটি পূর্ণ সংখ্যা, এটাও সঠিক। তার মানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 1 এবং 3। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে, নিচের কোনটি বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ? ওকে, আচ্ছা, বিশুদ্ধ পৌনঃপুনিক ভগ্নাংশ। তো অপশন কতে যেটা রয়েছে, এখানে আমরা এখানে 4টা ভগ্নাংশ রয়েছে। 4টা ভগ্নাংশের মধ্যে যে পার্থক্য, সেটি হচ্ছে অপশন কতে আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে এই যে দুইটা সংখ্যা রয়েছে, দশমিকের পরে এবং পৌনঃপুনিকের পূর্বে এরা কিন্তু পৌনঃপুনিক পায় নাই, তাই না? দশমিক শুরু হয়েছে, আর এখানে 7-এর উপরে পৌনঃপুনিক আছে, বাট 3 আর 2-তে এখানে পৌনঃপুনিক আসে না, এটা একটা কথা। অপরদিকে দেখতে পাচ্ছি আমাকে বলা হয়েছে পৌনঃপুনিক ভগ্নাংশ, তাহলে অপশন খতে তো পৌনঃপুনিক নাই, এটা প্রথমেই বাদ। এরপরে আমরা অপশন গটা যেটা রয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি আবারও দশমিক আর পৌনঃপুনিকের মাঝখানে একটা ফাঁকা ঘর রয়েছে। ঠিক এই গতে যেরকম ছিল দশমিক আর পৌনঃপুনিকের মাঝখানে দুইটা ফাঁকা ঘর, ঠিক তেমনি ভাবে গতে আমরা দেখতে পাচ্ছি পৌনঃপুনিক আর দশমিকের মাঝখানে একটা ফাঁকা ঘর। অপরদিকে অপশন গতে দশমিকের পরে আমরা কোনো ফাঁকা ঘর পাই নাই, দশমিকের পরে আমরা কোনো ফাঁকা সংখ্যা পাই নাই, একদম ক্লিয়ার 4টা পেয়েছি, সে 4টাই পৌনঃপুনিক। তো বিশুদ্ধ পৌনঃপুনিক বলতে বোঝায় যে দশমিকের পরে কোনো ফাঁকা সংখ্যা থাকবে না, সবাই পৌনঃপুনিক থাকবে, সেটা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক। আমি আবারও বলছি, বিশুদ্ধ পৌনঃপুনিক বলতে বোঝায় দশমিকের পরে কোনো সংখ্যায় ফাঁকা থাকবে না, সবাই ক্যাপ থাকবে, সেটা হচ্ছে বিশুদ্ধ পৌনঃপুনিক। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ঘ। 7 নম্বর প্রশ্নটি হচ্ছে 0.2 এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? তার মানে এখানে যে পৌনঃপুনিকটা রয়েছে, এই পৌনঃপুনিকটাকে আমরা সাধারণ ভগ্নাংশ আকারে প্রকাশ করলে আমরা উত্তরটি পেয়ে যাচ্ছি। তো আমরা চলে যাই, সেটি হচ্ছে 0.24 পৌনঃপুনিক। আচ্ছা, এখন এখানে দেখো আমাদের আছে হচ্ছে 24, তাই না? তো আমি এখানে 24টাকে লিখছি, 24টাকে লিখলাম। এখন 24 লেখার পরে আমার এখানে দশমিক আর পৌনঃপুনিকের আগে আমাদের কয়টা ফাঁকা ঘর আছে? ফাঁকা ঘর আছে হচ্ছে একটা, সেটা হলো 2। এই ফাঁকা অংশ যেটা রয়েছে সেটাকে আমরা বিয়োগ দেব। আমি আবারও বলছি, দশমিকের পূর্বে যে অংশগুলো ফাঁকা থাকবে সেই সংখ্যাটাকে আমরা এখানে বিয়োগ দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, আমরা 2টাকে বিয়োগ দিলাম। এরপর আমি এখানে লিখছি হচ্ছে 9। এই যে আমার পৌনঃপুনিক কয়টা সংখ্যার উপরে? একটা সংখ্যার উপরে, তো আমি একটা 9 দিয়েছি। এখন একটু খেয়াল করো যে দশমিক আর পৌনঃপুনিকের মাঝখানে ফাঁকা কয়টা সংখ্যা ছিল? একটা ছিল, এই জন্য একটা শূন্য। আমি আবারও বলছি যে আমরা প্রথমে 24 লিখলাম,
24 লেখার পর আমরা দেখতে পাচ্ছি পৌনঃপুনিকের আগের যে অংশগুলা সেই অংশগুলোর মধ্যে 2 পৌনঃপুনিক ছাড়া রয়েছে, এই কারণে আমরা এখানে 2কে বিয়োগ দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা নিচে হর লেখার পালা। এই হরের যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে সে কয়টা 9 আমরা নিব। 9 আমরা নিয়েছি, যেহেতু এখানে 4 এর উপর আছে, একটা সংখ্যার উপরে আমরা একটা 9 নিয়েছি। এরপর দশমিক আর পৌনঃপুনিকের মাঝখানে যে কয়টা ঘর থাকবে ফাঁকা, সেই কয়টা শূন্য নেব। এখানে আমরা আর একটা মাত্র শূন্য নিয়েছি। তো আমরা এটাকে সমাধান করি। তো এখন এখানে 24 থেকে 2 চলে গেলে থাকে হচ্ছে 22, আর এখানে থাকে হচ্ছে 90। তাহলে এখানে কাটাকাটি করলে থাকছে হচ্ছে 11, আর এইখানে কাটাকাটি করলে 2 দ্বারা 45। তার মানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 11/45। এরপর 8 নম্বর প্রশ্নটি হচ্ছে বরিশাল বোর্ড 2025-এর 0.01 পৌনঃপুনিক এবং পৌনঃপুনিক 2 এটা ইজ ইকুয়াল, এখানে যে সাধারণ ভগ্নাংশ সেটা কত। তো আমরা এই ভগ্নাংশটাকে একটু সমাধান করি। 0.0 পৌনঃপুনিক 1 পৌনঃপুনিক 2। ওকে, তো এখন আমরা এটাকে জাস্ট উপরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা লিখি, 1 2 লিখলাম। ওকে, আচ্ছা এখন আমরা দেখতে পাচ্ছি 1 2 এবং দশমিকের এই যে ডান বা বাম পাশে যা আছে এর এখানে শূন্য আছে, আমরা শূন্যটাকে বিয়োগ দিলাম। যেহেতু আছে তাই দিলাম, না দিলে কিছু নাই, দিলে না দিলে কোনো সমস্যা নেই। তো এখন এখানে আমরা নিচে হচ্ছে হর লিখবো। এই হরটা যে কয়টা সংখ্যার উপরে পৌনঃপুনিক থাকবে সে কয়টা 9 লিখলাম। 2টা সংখ্যার উপর আছে, 2টা 9 লিখলাম। এখন পৌনঃপুনিক আর দশমিকের মাঝখানে একটা মাত্র ফাঁকা ঘর আছে, তো সেই ফাঁকা ঘরের একটার জন্য একটা শূন্য। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে উপরে আছে হচ্ছে 12, নিচে আছে হচ্ছে 9 9 0। এখন আমরা কাটাকাটি করব। এখানে 3 দ্বারা যায় হচ্ছে 4 বার, এখানে 3 দ্বারা যায় হচ্ছে 3 দ্বারা কতবার যাচ্ছে, আহ, এখানে যাচ্ছে 3 বার, এখানে যাচ্ছে 3 বার, আর শূন্য শূন্য। আচ্ছা এখন আরো যাচ্ছে, যেহেতু এটাও জোড় সংখ্যা আর এটাও হলো জোড় সংখ্যা 4, তাহলে 4 যদি যায় তাহলে এখানে যাচ্ছে হচ্ছে 2 বার, আর এখানে 2 দ্বারা ভাগ করলে 165। হ্যাঁ, 2 দ্বারা ভাগ করলে এখানে 165 হয়ে যাচ্ছে, 165। হ্যাঁ, 165। তার মানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন, এখানে আমাদের এই যে 5 এর এখানে 102 হবে, অপশন হবে হলো অপশন ক, 2/165। অপশন ক, 2/165। 9 নম্বর প্রশ্নটি ঢাকা বোর্ড 2025-এ এসছে, সেটি হচ্ছে 0.6 পৌনঃপুনিক 9। 0.6 পৌনঃপুনিক 9। তো 0 এর ভগ্নাংশ কোনটা? 0.6 পৌনঃপুনিক 9। তো এখন আমাদের প্রথমে রয়েছে 6 9, এটাকে লিখলাম। তারপর আমরা দেখতে পাচ্ছি 6 হচ্ছে ফাঁকা, তার মানে এখান থেকে 6 বাদ। এরপরে 9 এ একটা ঘরের উপরে পৌনঃপুনিক রয়েছে, এই কারণে একটা 9, এবং দশমিক আর পৌনঃপুনিকের মাঝখানে একটা ফাঁকা রয়েছে, এজন্য একটা শূন্য, 90 হয়ে গেল। আর এইখান থেকে তাহলে কত যায়, এখান থেকে হচ্ছে 6 বাদ গেলে থাকে হলো 63, তাহলে 63, আর এখানে থাকা হচ্ছে 9। ওকে, আচ্ছা তো এখন এটা দ্বারা আমরা কি কত দ্বারা ভাগ করতে পারি, 3 নং 7 নং 63, আর হচ্ছে 9×90। এই যে এখানে যাচ্ছে হলো আমাদের 7 বার, আর এখানে যাচ্ছে হচ্ছে 10 বার, তার মানে হচ্ছে 7/10। সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 7/10। এরপর প্রশ্নটি রয়েছে ময়মনসিংহ বোর্ড 2025-এর, এটার ইজ ইকুয়াল 0.1 প্লাস 0.0 এর যোগ সমষ্টি কত। তো আমরা এই সরলটা করি, 0.1 যোগ 0.0 ওকে। তো এখন এই অংশটুকুর জন্য আমরা কি 1 লিখলাম। একটা মাত্র সংখ্যার উপরে পৌনঃপুনিক রয়েছে, একটা মাত্র অঙ্কের উপরে পৌনঃপুনিক রয়েছে, এই কারণে আমরা লিখলাম একটা মাত্র 9 প্লাস, আর এখানে এসে আমরা দেখতে পাচ্ছি 1 আছে। ওকে, একটা মাত্র অঙ্কের উপরে পৌনঃপুনিক রয়েছে, এই জন্য লিখলাম 9, আর দশমিক আর পৌনঃপুনিকের মাঝখানে একটা মাত্র অঙ্ক ফাঁকা রয়েছে, এই কারণে লিখলাম 0। তো এখন আমরা ক্লিয়ার যোগ করে দেব। তো এদের লসাগুটা কত হচ্ছে, এদের লসাগুটা হচ্ছে হলো 90। তাহলে এটা যায় কয়বার, 9 এর পরে যায় 10 বার, 10 বার, আর 9 9কে 90 90, তাহলে হচ্ছে 11/9। তার মানে সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক, 11/90। 11 নম্বর প্রশ্নটি কুমিল্লা বোর্ড 2025-এর। তো এইখানে বলা হয়েছে 0.
পৌনঃপুনিক 2 ইন্টু, হ্যাঁ, 0.1 পৌনঃপুনিক 6 এর গুণফল কত, তাই না? তো এখন আমরা এটার গুণফলটাকে একটু বের করার চেষ্টা করি। তো এখানে আছে হলো 0.2 ইন্টু 0.16 এর উপর পৌনঃপুনিক। এখন যদি এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে 9 ইন্টু, এখানে কত আছে, এখানে আছে হলো 16, নেগেটিভ নেগেটিভ 1 হয়ে যাবে, নেগেটিভ 1, আর এখানে থাকে হচ্ছে 9, আর একটা মাত্র ঘর ফাঁকা আছে এটা, হ্যাঁ। তো এখানে আছে হলো 2, আর এখানে থাকবে হচ্ছে 9 ইন্টু, এখানে আছে হলো 15, নিচে 90। আচ্ছা, এরপরে যদি আমরা কাটাকাটি করি, সেই কাটাকাটিতে কি হয়ে যাবে, এখানে কাটাকাটি করলে হচ্ছে হলো 3, উপরে থাকছে হচ্ছে 5, নিচে থাকছে হচ্ছে 3, তাই না? উপরে থাকছে হচ্ছে 5, নিচে থাকছে হচ্ছে 3, আর এইখানে কাটাকাটি করলে ও 2 একবার, আর এইখানে চলে যাচ্ছে 2 হলো 15 বার, 15 বার। এইখানে আবার 5 একবার, এখানে 5 হচ্ছে 3 বার, তার মানে 3 নং 27, নিচে হচ্ছে 3 নং 27, আর উপরে কিছুই নেই 1। এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ আসছে, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে এটার সাথে কার মিলে, সেটা একটা ব্যাপার। তো এইখানে আমরা এই ভগ্নাংশটাকে যদি একটু ক্যালকুলেট করি, ক্যালকুলেশন করলে দেখা যাবে অপশন খটা মিলে যায়, হ্যাঁ। অপশন খটা কিভাবে মিলবে, তোমরা এখানে পাবা 0.037, আবারও পাবা 0.37, এই অংশটুকুটা পাবা। হ্যাঁ, এটাই হচ্ছে সঠিক উত্তর, কেননা দেখো এই যে এই তিনটার উপরে পৌনঃপুনিক থাকবে। তো সঠিক উত্তরটি ক্যালকুলেশন করলে পেয়ে যাবে। সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ, 0.033 পৌনঃপুনিক 7।